শুরু করছি হিমু সিরিজের বই দরজার ওপাশে। আজ চতুর্থ পর্ব। শিকল দিয়ে কাউকেই বেঁধে রাখা হয় না, তারপরেও সব মানুষই কোনো না কোনো সময় অনুভব করে তার হাতে পায়ে কঠিন শিকল। শিকল ভাঙতে গিয়ে সংসার বিরাগী গভীর রাতে গৃহত্যাগ করে, ভাবে মুক্তি পাওয়া গেল। 10 তলা বাড়ির ছাদ থেকে গৃহিণী লাফিয়ে পড়ে ফুটপাতে। এরা ক্ষণিকের জন্য শিকল ভাঙার তৃপ্তি পায়। এই জাতীয় উচ্চ শ্রেণীর চিন্তা করতে করতে নিজ আস্তানার দিকে ফিরছি। উচ্চ শ্রেণীর চিন্তা অভ্যাসে পরিণত হয়েছে। আমার বাবার কঠিন উপদেশের ফল ফলতে শুরু করেছে। এখন আর সহজ স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে পারি না, কিছু একটা ভেবে ভেবে হাঁটি। রাস্তাঘাট আগের মতো নিরাপদ না। গভীর রাতে বাড়ি ফিরছি, চোখ কান খোলা রেখে হাঁটা দরকার। যে কোনো মুহূর্তে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকে ঝেড়ে দৌড় দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সাধারণ মানুষদের মতো মহাপুরুষদের জীবন সংশয় হয়। তাছাড়া সঙ্গে টাকা পয়সা আছে। বড় ফুপার দেওয়া টাকাটা খরচ হয়নি, টাকাটা সাবধানে রাখতে হবে। একটা সময় ছিল যখন মহাপুরুষদের অর্থের প্রয়োজন হতো না, এখন হয়। এই যুগে মহাপুরুষদের সেভিংস এবং কারেন্ট দুটো অ্যাকাউন্টই থাকা দরকার। আমার পেছনে ধীরগতিতে একটা রিক্সা আসছে। একজন রিক্সাওয়ালার কাছে শুনেছি আস্তে রিক্সা চালানো ভয়ঙ্কর পরিশ্রমের ব্যাপার। রিক্সা যত দ্রুত চলবে তত পরিশ্রম কম। এই রিক্সাওয়ালার পরিশ্রম খুব বেশি হচ্ছে। কিছুক্ষণ পর পর সে টুনটুন করে ঘন্টা বাজাচ্ছে। যদিও ঘন্টা বাজানোর কোনো প্রয়োজন নেই, রাস্তাঘাট ফাঁকা। আমি কৌতূহলী হয়ে পিছনে তাকাতেই রিক্সা আমার ধার ঘেঁষে থেমে গেল। যা ভেবেছি তাই। রিক্সায় ভদ্র চেহারার একটা মেয়ে বসে আছে, অল্প বয়স, লম্বাটে করুণ মুখ, মাথার চুল বেনি করা, চোখে সম্ভবত কাজল দেওয়া, টানা টানা চোখ। মানুষের চোখ এতটা টানা টানা হয় না, গরু হরিণ এদের চোখ হয়। মেয়েটির পায়ের কাছে বাচ্চাদের স্কুল ব্যাগের সাইজের একটা চামড়ার সুটকেস। মেয়েটি মুখ বের করে শান্ত গলায় বলল, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? তার গলার স্বর যেমন পরিষ্কার, উচ্চারণও পরিষ্কার। আমি কাছে এগিয়ে গেলাম। রিক্সাওয়ালা রিক্সা রেখে খানিকটা দূরে সরে গিয়ে সিগারেট ধরালো। তার ভাবভঙ্গিতে কোনো রকম কৌতূহল বা আগ্রহ নেই। মেয়েটি বলল, আমি ভীষণ বিপদে পড়েছি। জামালপুর থেকে রাতের ট্রেনে এসেছি, যাব খালার বাসায় মুগদাপাড়া। মুগদাপাড়া চেনেন? আমি বললাম, চিনি। মেয়েটি বলল, অনেক দূর তাই না? হ্যাঁ, অনেক দূর। আগে বুঝতে পারিনি। আগে বুঝতে পারলে স্টেশনে থেমে যেতাম। অবশ্য স্টেশনে থামতে ভয় ভয় লাগছিল। গুন্ডা ধরনের কয়েকটা লোক ঘোরাফেরা করছিল, বিশ্রী করে তাকাচ্ছিল। মেয়েটা কথা বলছে হাত নেড়ে নেড়ে। কথা বলার মধ্যে কোনো সংকোচ বা দ্বিধা নেই, বরং তাকে দেখে মনে হচ্ছে কথা বলে সে আরাম পাচ্ছে। মেয়েটি বলল, আমার এখন একা যেতেও সাহসী কুলাচ্ছে না। আমি বললাম, আপনি কি চাচ্ছেন আমি আপনার সঙ্গে যাই? মেয়েটি বলল, তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু আমি আবার খালার বাসার ঠিকানাটা হারিয়ে ফেলেছি। একটা কাগজে এনেছিলাম, কাগজটা খুঁজে পাচ্ছি না, তবে জায়গাটা কিছু কিছু মনে আছে। 2 বছর আগে একবার এসেছিলাম, দিনের বেলা গিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। আমি বললাম, এখন আমি কি করতে পারি? মেয়েটি বলল, রাতটা থাকার জন্য আপনি আমাকে একটা জায়গা দিতে পারেন? শুধু রাতটা থাকবো, ভোরবেলা চলে যাব।
আমার খুব উপকার হয়। রিকশাওয়ালার সিগারেট শেষ হয়েছে, তারপরও সে উঠে আসছে না। রাস্তার ধারে বসে আছে নির্লিপ্ত ভঙ্গিতে, পিচ করে একবার থুতুও ফেলল। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, তোমার নাম কি? সে হকচকিয়ে গেল। আচমকা নাম জিজ্ঞেস করলে এই জাতীয় মেয়েরা হকচকিয়ে যায়। এদের বেশ কয়েকটা নাম থাকে, কোনটা বলবে বুঝতে পারে না, কারণ বলতে ইচ্ছা করে আসল নামটি, যে নাম কখনোই বলা যাবে না। আমি বললাম, নাম মনে পড়ছে না। মেয়েটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। সে যে কি পরিমাণ ক্লান্ত তা তার নিঃশ্বাস থেকে বোঝা যাচ্ছে, আগে বোঝা যায়নি। মেয়েটি বলল, আমার নাম সেতু। আমি বললাম, আসল নাম? হ্যাঁ, আসল নাম। কেউ নাম জিজ্ঞেস করলে আমি আসল নামটা বলি, নকলটা বলি না। আমি বললাম, শোনো সেতু, তোমাকে আমি ধার হিসেবে কিছু টাকা দিয়ে দেই, পরে আমাকে শোধ করে দেবে, রাজি আছো? মেয়েটি বলল, আপনাকে কোথায় পাবো? আমি বললাম, আমাকে পেতে হবে না, আমি তোমাকে খুঁজে বের করব। মেয়েটি বলল, কোথায় খুঁজবেন? আমি বললাম, পথেই খুঁজব। আপনি আমাকে যা ভাবছেন আমি কিন্তু তা না। আমি বললাম, অবশ্যই তুমি তা না। আমি মানিব্যাগ বের করলাম। বড় ফুপার টাকা ছাড়াও সেখানে একটা চকচকে 500 টাকার নোট আছে, সব দিয়ে দেওয়া যাক। সে তো হাত বাড়িয়ে টাকা নিল। সে টাকাগুলি গুনার চেষ্টা করছে। সে আগের মতোই শান্ত স্বরে বলল, আপনাকে আমি চিনি, অনেকদিন আগে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল বগুড়ায়। আমরা থাকতাম সূত্রাপুরে। আপনার কি বিশ্বাস হচ্ছে? আমি বললাম, না, বগুড়ায় আমি কোনোদিন যাইনি। মেয়েটি বলল, ও ভুল বলেছি, বগুড়ায় না, ঢাকাতেই দেখা হয়েছে, পুরান ঢাকায়। আপনি আপনার এক বন্ধুকে নিয়ে আমাদের বাসায় এসেছিলেন। আপনার পরনে একটা ঘিয়া রঙের পাঞ্জাবি ছিল। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? আমি বললাম, এক বর্ণও বিশ্বাস করছি না। তুমি কথা বলতে পছন্দ করো এবং গুছিয়ে কথা বলতে পারো। এই স্বভাবের মেয়েরা বানিয়ে অনেক কথা বলে, তুমি তাই করছো। বাসায় চলে যাও, টাকাটা নিয়ে যেতে অসুবিধা হবে না তো? এই রাস্তায় হাইজ্যাকারের হাতে পড়তে পারো। সে তো কিছু বলল না। টাকাগুলি সে আবার গুনতে চেষ্টা করছে। সুন্দর একটি মেয়ে গভীর রাতে রাস্তায় দাঁড়িয়ে টাকা গুনছে, এই দৃশ্য ভালো লাগে না। মেয়েটির এই মুহূর্তে থাকা উচিত ছিল উঁচু দেয়াল ঘেরা প্রাচীন ধরনের একটা দোতলা বাড়ির শোবার ঘরে। শোবার ঘরের খাটটা থাকবে অনেক বড়। সে শুয়ে থাকবে তার স্বামীর পাশে। না না, পাশে না, দুজন থাকবে দুই দিকে, মাঝখানে একটি শিশু। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে শিশুটি কেঁদে উঠবে। সেতু জেগে উঠে তাকে শান্ত করার চেষ্টা করবে। আদরি গলায় বলবে, কে মেরেছে আমার বাবুকে? কে মেরেছে? কার এত সাহস? কে আমার বাবুকে মারলো? বাবু শান্ত হচ্ছে না, তার কান্না বেড়েই যাচ্ছে। সেতু তার স্বামীকে ডেকে তুলে ভয়ার্ত গলায় বলবে, এই একটু দেখো না, ও এত কাঁদছে কেন? বোধহয় পেট ব্যথা করছে, বাতিটা জ্বালাও তো। সেতুর স্বামী বাতি জ্বালাবেন। আলো দেখে শিশু কান্না থামিয়ে হাসতে শুরু করবে। সেতু মাথা দুলিয়ে দুলিয়ে বলবে, ও মা, আমার বাবু এত হাসটু করছে কেন? কেন আমার বাবা এত হাসটু করছে? কে আমার বাবাকে কাতুকুতু দিয়ে গেল? কে সেই দুষ্ট লোক? মেসে ফিরতে ইচ্ছে করছে না। রূপাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে। রূপাদের বাড়িটি প্রাচীন, উঁচু দেয়াল ঘেরা দোতলা বাড়ি। রূপা যে খাটে ঘুমায় তা আমি কোনোদিন দেখিনি, তবে আমি নিশ্চিত সেটা বিশাল একটা খাট। রাত যদিও অনেক হয়েছে, রূপা নিশ্চয়ই ঘুমায়নি।
তার এমএ পরীক্ষা চলছে। সে অনেক রাত জেগে পড়ে। সে নিশ্চয়ই হেঁটে হেঁটে বই হাতে নিয়ে পড়ছে। তাদের বাড়ির দক্ষিণ দিকের রাস্তায় দাঁড়ালেই রূপার শোবার ঘরের জানালা দেখা যায়। যদি দেখি জানালার আলো জ্বলছে, তাহলে তাকে একটা টেলিফোন করা যেতে পারে। আমাদের মেসের সামনে কিসমত রেস্টুরেন্ট সারা রাত খোলা থাকে। তাদের একটা টেলিফোন আছে। 5 টাকা দিলেই রেস্টুরেন্টের মালিক একটা টেলিফোন করতে দেবে। সমস্যা একটাই, রূপা কি টেলিফোন ধরবে? সম্ভাবনা খুবই ক্ষীণ। নিশিরাতের টেলিফোন অবিবাহিত কুমারী মেয়েরা কখনো ধরে না। রাতের টেলিফোন ধরার দায়িত্ব পড়ে বাড়ির পুরুষদের। রিং হওয়া মাত্র রূপার বাবা গম্ভীর গলায় বলবেন, কে? উনি কখনো হ্যালো বলেন না। বিনয় করে জিজ্ঞেস করেন না, আপনি কে বলছেন? ধমকের সুরে জানতে চান, কে? বিদ্যুৎ চমকাচ্ছে। বাতাসে ভেজা গন্ধ। গতরাতে খুব বৃষ্টি হয়েছে। মনে হয় আজ রাতেও হবে। বাড়ি ফিরে যাওয়াটাই ঠিক করলাম। কিছু দূর এগুতেই বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। দৌড়ে গিয়ে গাছের নিচে আশ্রয় নেবার কোনো মানে হয় না। বৃষ্টিতে ভিজতে ভিজতে ধীরে সুস্থে এগোনোই ভালো। মেসে পৌঁছালাম কাক ভেজা হয়ে। ইলেকট্রিসিটি চলে গিয়েছে। মেসবাড়ি অন্ধকার। সিঁড়িঘরের ছাদ হয়নি বলে বৃষ্টি হলেই সিঁড়ি থাকে ভিজে। খুব সাবধানে রেলিং ধরে ধরে উঠতে হয়। কয়েক পা এগোতেই সিঁড়িতে টর্চের আলো পড়ল। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আলো ফেলছেন বায়েজিদ সাহেব। আমি হালকা গলায় বললাম, কি ব্যাপার বায়েজিদ সাহেব, এখনো জেগে আছেন? বায়েজিদ সাহেব বললেন, আপনার জন্য জেগে আছি। আমি বললাম, কেন বলুন তো? উনি বললেন, দুপুরবেলায় আপনার বন্ধু এসেছিলেন, রফিক সাহেব। উনি রাত 10টা পর্যন্ত অপেক্ষা করে চলে গেলেন। ওনার মা মারা গেছেন, এই খবরটা দিতে এসেছিলেন। আমি বললাম, কিভাবে মারা গেলেন? বায়েজিদ সাহেব বললেন, আমি জিজ্ঞেস করেছিলাম, উনি কিছু বললেন না। উনি প্রশ্ন করলে উত্তর দেন না। আমি ঘরে ঢুকলাম না। ভেজা কাপড়ে ঘরে ঢুকে লাভ নেই, আবার ভিজতে হবে। বায়েজিদ সাহেব নিচু গলায় বললেন, আপনি কি এখন নারায়ণগঞ্জ যাবেন? আমি বললাম, জি। বায়েজিদ সাহেব বললেন, এত রাতে তো বাস টাস কিছু পাবেন না, তার উপরে বৃষ্টি হচ্ছে। আমি বললাম, হেঁটে চলে যাব। উনি বললেন, এখনই কি রওনা দেবেন? হ্যাঁ, এখনই, দেরি করে লাভ নেই। রফিক অপেক্ষা করছে আমার জন্য। বায়েজিদ সাহেব নিচু গলায় বললেন, আমার ঘরে কেরোসিন কুকার আছে, 1 কাপ গরম চা বানিয়ে দেই, চা খেয়ে যান, শরীরটা গরম থাকবে। আমি বললাম, আচ্ছা বানান, 1 কাপ খাই। রফিক শুধু তার মার মৃত্যুর সংবাদ দিয়েছে, আর কিছুই বলেনি? বায়েজিদ সাহেব বললেন, জি না। আমি আবার রাস্তায় নামলাম। রাত 1:10। ঘোর দুর্যোগ। ক্রমাগত বৃষ্টি হচ্ছে। রাস্তায় 1 হাঁটু পানি। পানি ভেঙে এগোচ্ছি। চরম দুর্যোগে মানুষকে একা পথে চলতে দেখলে কোত্থেকে একটা কুকুর এসে হাজির হয়ে যায়। ব্যাপারটা আমি আগেও অনেকবার লক্ষ্য করেছি, আজ আবার করলাম। আমি হাঁটছি। আমার পেছন পেছন আসছে জমের অরুচি টাইপ কুকুর। আমি থামলে সেও থামে, আমি চলতে শুরু করলে সেও চলে। রফিকদের একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো হকচকিয়ে গেলাম। মৃত বাড়ির এক ধরনের চরিত্র আছে। অনেক দূর থেকে বোঝা যায় এই বাড়ির একজন কেউ নেই। যত রাতই হোক বাড়ির লোকজন জেগে থাকে। সবার চোখে মুখে দিশেহারা ভাব থাকে। এরা চলাফেরা করে নিঃশব্দে,
কিন্তু কথা বলে উঁচু গলায়। গলার স্বরও বদলে যায়, যে কারণে চেনা মানুষগুলো কথা বললেও মনে হয় অচেনা কেউ। যে কথা বলে সে নিজেও নিজের গলার স্বরে চমকে ওঠে। মৃত বাড়িতে কখনো বিড়াল থাকে না, এরা নিঃশব্দে বিদায় হয়। আবার যখন সব শান্ত হয়ে আসে এদের দেখা পাওয়া যায়। রফিকের এটা নিজেদের বাড়ি, আত্মীয় স্বজন সব এই বাড়িতেই আসবে, এটাই স্বাভাবিক। বাড়ি অন্ধকার। বাইরে বারান্দার বেঞ্চের উপর একটা বিড়াল শুয়ে আছে, ঘুমুচ্ছে না, মাথা উঁচু করে সম্ভবত বৃষ্টি দেখছে। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পর বাতি জ্বলল। দরজা খুলে দিল জুথি। শাশুড়ির মৃত্যুতে একটা কাজ হয়েছে বলে মনে হয়। সে বাপের বাড়ি থেকে এসেছে এই বাড়িতে। মনে হচ্ছে সেও ঘুম থেকে উঠে এসেছে। জুথি ক্লান্ত স্বরে বলল, ভেতরে আসুন, ও ঘুমোচ্ছে। 3 দিন 3 রাত কেউ এক পলকের জন্য ঘুমোতে পারিনি। যা ঝামেলা গেছে। ইস, ভিজে টিজে কি অবস্থা, এত রাতে আসার দরকার ছিল না। আমি বললাম, কবর দেওয়া হয়ে গেছে? জুথি বলল, জি, বাদাসর কবর হয়েছে। আত্মীয় স্বজন যারা এসেছিলেন সব রাত 8টার মধ্যে চলে গেছেন। এই বাড়িতে এখন শুধু আমি আর আপনার বন্ধু আছে, আর কেউ নেই। একটা কাজের লোক ছিল। মার অসুখের যখন খুব বাড়াবাড়ি হলো তখন সে আমাদের টিভিটা নিয়ে পালিয়ে গেল। জুথি কথা বলছে খুবই স্বাভাবিক ভঙ্গিতে, যেন মৃত্যু কিছুই না, আলাদা গুরুত্ব পাওয়ার মতো কোনো ঘটনা না। একজন মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, ব্যাস, ফুরিয়ে গেল। জুথি হাই তুলতে তুলতে বলল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 12 ইঞ্চি টিভি। বিয়ের সময় আমার যে মামা সিঙ্গাপুরে থাকেন উনি প্রেজেন্ট করেছিলেন। খুব সুন্দর ডিজাইন ছিল, ভায়োলেট কালার, নবকলি সোনালি। চোর নিয়ে গেছে, কি আর করা যাবে বলুন। কিন্তু মার আফসোস যদি দেখতেন, মরবার আধা ঘন্টা আগেও আমাকে বললেন, ও বৌমা, টিভিটা যে নিয়ে গেল। আমি বললাম, আপনি এত অস্থির হবেন না মা, ও আরেকটা কিনে নেবে। মা বললেন, ও কোত্থেকে কিনবে, ওর কি চাকরি আছে? তওবা করবার জন্য এক মৌলানা সাহেবকে ডেকে এনেছিলাম। মা ঠিকই তওবা করলেন, ইশারায় 2 রাকাত নামাজ পড়লেন। তারপর মৌলানা সাহেবকে বললেন, হুজুর, আমাদের টিভিটা চুরি হয়ে গেছে, দোয়া কালাম দিয়ে কিছু করা যাবে? মানুষ মরবার সময় আল্লাহর নাম নিতে নিতে মারা যায়। আম্মা টিভির জন্য আহাজারি করতে করতে মারা গেলেন, বুঝলেন হিমুদা? ওর যদি টাকা থাকতো ওকে বলতাম একটা টিভি কিনে আনতে। একটা টাকাও নেই ওর কাছে। রাস্তায় যে ভিখারিরা থাকে ওদের কাছেও 5-10 টাকা থাকে, ওর কাছে তাও নেই। আমার ভাইয়ের কাছ থেকে টাকা এনে এখানকার খরচ সামলালাম। খরচও তো কম না। হিমুদা, আপনি বাথরুমে ঢুকে গোসল করে নিন, সাবান গামছা সবই আছে। মরা বাড়ি, চুলা ধরানোর নিয়ম নেই। আমি খবরের কাগজ জ্বালিয়ে আপনাকে 1 কাপ চা করে দেই। আপনি গোসল করে ওর একটা লুঙ্গি পরে ফেলুন। লুঙ্গি অবশ্য ধোয়া নেই, ময়লা। ময়লা লুঙ্গি পরতে যদি ঘেন্না লাগে তাহলে আমার একটা সুতি শাড়ি লুঙ্গির মতো পেঁচিয়ে পরতে পারেন, নতুন শাড়ি, আমি এখনো পরিনি। জ্যোথি একাধারে কথা বলা শেষ করল। আমি বললাম, আমাকে লুঙ্গি দিন। বাথরুম থেকে বের হয়ে চমৎকৃত হলাম। এর মধ্যেই জ্যোথি চা বানিয়ে ফেলেছে। মেঝেতে পাটি পেতে চায়ের কাপ, 1 বাটি মুড়ি, 1 গ্লাস পানি সাজানো। জ্যোথি বলল, হিমুদা, 1 থাল মুড়ি খান, ঘরে আর কিছুই নেই। চায়ে চিনি ঠিক হয়েছে কিনা দেখুন, আপনি তো আবার চায়ে চিনি বেশি খান। আমি বললাম, চা খুব ভালো হয়েছে। জ্যোথি বলল, ওকে কি ডেকে তুলব? আপনি এসেছেন দেখলে ও বড় খুশি হতো। অবশ্য ওর খুশি বোঝা খুব মুশকিল। ও খুশি না বেজার সেটা কি আপনি বুঝতে পারেন হিমুদা? আমি বললাম, পারি।
জুথি বলল, আমিও পারি। ও সবচেয়ে খুশি হয় কখন জানেন? যখন আপনার সঙ্গে দেখা হয়। আর কি যে ভরসা আপনার উপর! ওর ধারণা আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। আমার বড় মামা, যিনি সিঙ্গাপুরে থাকেন, তিনি এসেছিলেন। ওকে ডেকে বলল, চাকরিটা পাওয়া যায় কিনা দেখো, না পাওয়া গেলে বিকল্প কিছু চিন্তা করো, ছোটাছুটি করো, চুপচাপ বসে থাকলে তো হবে না। ও কি বলল জানেন? ও বলল, হিমুকে বলেছি, ও সব ব্যবস্থা করে দেবে। আপনি কি কিছু করতে পেরেছেন? আমি বললাম, চেষ্টা করছি। জুথি বলল, ভাইয়া বলে চেষ্টায় চেষ্টায় কিছু হবে না, আর হলেও ওই চাকরি টিকবে না। সাবহিউম্যান স্প্যানিশকে কে চাকরিতে রাখবে? 2 দিন পরে আবার ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেবে। আমি বললাম, আপনার ভাইয়ার কথা ঠিক না। জুথি বলল, ভাইয়ার কথা সব ঠিক হয়। ভাইয়া না ভেবে চিন্তে কিছু বলেন না। এই বিয়েতে ভাইয়ার কোনো মত ছিল না। ভাইয়ার কথা আমাদের পরিবারে কেউ ফেলে না। তারপরেও কি করে যেন এই বিয়েটা হয়ে গেল। বিয়ের পর ভাইয়া বলল, তোর হাজবেন্ড কি করে চাকরি করছে কে জানে। বেশি দিন চাকরি করতে পারার তো কথা না, দেখবি হুট করে চাকরি চলে যাবে, তুই পড়বি 10 হাত পানির নিচে। হলোও তাই। আমি বললাম, রফিককে ছেড়ে দেওয়ার পরামর্শ কি আপনার ভাই এখনো দিচ্ছেন? জুথি বলল, এখনো সবাই দিচ্ছে। আমার মামাও সেদিন বললেন। আমার মামা খুব বড় লোক তো, তার কথা কেউ ফেলবে না। বড় লোকদের অন্যায় কথাও মনে হয় ন্যায় কথা। আমি বললাম, তাহলে তো সমস্যা। জুথি বলল, শুধু সমস্যা না, বিরাট সমস্যা। ভাইয়া বলছিলেন, তোর এখনো ছেলেপুলে হয়নি, তুই একা আছিস, কোনো বন্ধন নেই, এখনো তুই ভালো করে চিন্তা করতে পারিস, নয়তো পরে আফসোস করবি। তোর হাজবেন্ড মানুষ না, সাবহিউম্যান স্প্যানিশ। এখনো সময় আছে, ভেবে দেখ। আমি বললাম, কিসের সময় আছে? জুথি বলল, আলাদা হয়ে যাবার সময়। ভাইয়া বলেছে, একটা হাফম্যানের সঙ্গে জীবন কাটাতেই হবে এমন তো কথা না। আমি বললাম, আপনারও কি ধারণা রফিক হাফম্যান? জুথি বলল, আমি জানি না, তবে ভাইয়া সবসময় সত্যি কথাই বলে। আমি বললাম, রফিক কি আপনাকে প্রচন্ড রকম ভালোবাসে না? জুথি বলল, ও কি করে ভালোবাসতে হয় তাই জানে না, চুপচাপ বসে থাকে কি ভালোবাসা? তবু ভাইয়াকে আমি মিথ্যা করে বলেছি ও আমাকে প্রচন্ড ভালোবাসে। ভালোবাসার কথা বড় ভাইকে বলা লজ্জার ব্যাপার, তবু বললাম। আমি বললাম, তিনি কি বললেন? জুথি বলল, ভাইয়া বলল, কুকুর বিড়ালও তো মানুষকে ভালোবাসে, ভালোবাসা কোনো ব্যাপার না। আমি বললাম, আপনি আলাদা হয়ে যাবার কথা ভাবছেন না তো? জুথি বলল, যখন ভাইয়ার কথা শুনি তখন তার কথাই ঠিক মনে হয়, আবার যখন ওকে দেখি এত মায়া লাগে। আমি জুথির দিকে খানিকটা ঝুঁকে এসে বললাম, একটা গোপন কথা বলছি, আপনাদের দুজনের একসঙ্গে থাকা ভয়ঙ্কর জরুরি। জুথি অবাক হয়ে বলল, জরুরি কেন? আমি বললাম, আপনাদের দুজনকে নিয়ে প্রকৃতির বড় ধরনের কোনো পরিকল্পনা আছে। আমার মনে হয় আপনারা জন্ম দিবেন এমন একটি শিশু যে ভুবন বিখ্যাত হবে। জুথি একই সঙ্গে অবিশ্বাসী ও আনন্দিত গলায় বলল, এসব কে বলল আপনাকে? আমি বললাম, কেউ বলেনি, আমি অনুমান করছি। আপনাদের দুজনের চরিত্রে কোনো মিল নেই, আবার একসঙ্গে অসম্ভব মিল। রফিক আপনাকে যে পরিমাণ ভালোবাসে আপনিও তাকে ঠিক সেই পরিমাণ ভালোবাসেন, আবার ভালোবাসেনও না।
আবার দুইজনের চরিত্রে এক ধরনের নির্লিপ্ততা আছে। যে কোনো কিছুতেই কিছু আসে যায় না। চোরের টিভি নিয়ে যাওয়া এবং বাড়ির প্রধান ব্যক্তির মৃত্যু, দুটি ঘটনা আপনাদের কাছে একরকম। মায়ের মৃত্যুতে রফিক নিশ্চয়ই কান্নাকাটি করেনি। জুথি বলল, না, করেনি। আমি জুথির দিকে তাকিয়ে বললাম, আপনি যে নিচ থেকে চলে এসেছেন এই নিয়েও সে নিশ্চয়ই কোনো মাতামাতি করেনি। জুথি বলল, মাতামাতি করা ওর স্বভাব না। মা মারা গেছে, এক ফোঁটা চোখের জল নেই, আরাম করে ঘুমোচ্ছে। আমি বললাম, আপনিও শুয়ে পড়ুন। 3 দিন 3 রাত ঘুম হয়নি, নিশ্চয়ই আপনারও ঘুম পাচ্ছে। আর আমার কথা হেলাফেলা করে ফেলে দেবেন না। আমার ইনটিউশন ক্ষমতা খুব ভালো। আপনাদের দুজনের ব্যাপারে যা বলেছি তা শুধু অনুমান থেকে বলেছি তা কিন্তু না, ইনটিউশন থেকে বলেছি। আপনি ওকে ছেড়ে যাবেন না। জুথি বলল, ছেড়ে তো যাচ্ছি না। ছেড়ে যাবার কথা বলছেন কেন? আমি বললাম, রফিকের চাকরি বাকরি নেই। ও এখন নানান অভাব অনটনের মধ্য দিয়ে থাকবে। আপনার ভাইয়া ক্রমাগত আপনাকে বুঝিয়ে যাবেন। এই জন্যই বলছি, প্রকৃতির সুন্দর একটা পরিকল্পনা নষ্ট করা ঠিক হবে না। জুথি গম্ভীর গলায় বলল, পরিকল্পনা যদি প্রকৃতির হয় তাহলে তো প্রকৃতি সেই পরিকল্পনা নষ্ট হতে দেবে না। আমি বললাম, প্রকৃতি তার পরিকল্পনা ঠিক রাখার চেষ্টা খানিকটা করে, বেশি না। দুইজন স্বাধীন মানুষকে প্রকৃতির দড়ি দিয়ে পাশাপাশি বেঁধে রাখবে না। জুথি কিছুক্ষণ নিঃশব্দে আমার দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে উঠল। রফিকের ঘুম ভাঙল হাসির শব্দে। সে বিছানা ছেড়ে উঠে এলো। আমাকে দেখে মোটেই বিস্মিত হলো না, যেন এটাই স্বাভাবিক। সে আমার সামনে বসতে বসতে বলল, দুঃস্বপ্ন দেখেছি। আমি হাই তুলতে তুলতে বললাম, তুই মোটেই দুঃস্বপ্ন দেখিসনি। সুফে সাদিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না। রফিক শুকনো মুখে বলল, আমি তো দেখলাম, মাকে স্বপ্নে দেখলাম। মা বলল, এই রফিক, তোর তো চাকরি বাকরি কিছু হবে না, তুই খাবি কি? বৌমা সঙ্গে থাকলেও একটা কথা ছিল, সেও থাকবে না। আমি আবার বললাম, সুফে সাদিকের সময় কেউ দুঃস্বপ্ন দেখে না। তোর ঠিকই চাকরি হবে, আর জুথিও তোকে ছেড়ে কোথাও যাবে না। রফিক বলল, স্বপ্নটা এত স্পষ্ট, মা আমার বিছানার পাশে বসেছিল, আমার বা হাতটা ধরেছিল। জুথি আবারও খিলখিল করে হেসে উঠল। কে বলবে আজই এই বাড়িতে একজন মানুষ মারা গেছে? হাসির শব্দে আকৃষ্ট হয়ে বোধহয় বিড়ালটা ঘরে ঢুকেছে। সম্ভবত সে বুঝতে পারছে এই বাড়িতে এখন আর মৃতের ছায়া নেই। পত্রিকার প্রথম পাতায় খবর ছাপা হয়েছে। শিরোনাম, মন্ত্রী অপসারিত, তদন্ত টিম। মোবারক হোসেন সাহেবের যে ছবি হয়েছে তা দেখে সবার মনে হতে পারে তিনি অপসারিত হওয়ার কারণে খুব সুন্দর আনন্দ পাচ্ছেন। তার মুখ হাসিতে ভরা। ডান হাতের দুটি আঙ্গুলে বিজয়ের ভি চিহ্ন দেখাচ্ছেন। সাংবাদিকদের রসবোধ প্রবল। বেছে বেছে এই ছবিটি তারা ছেপেছে। ভেতর খবরের সঙ্গে বিজয়ের ভি চিহ্ন মোটেই সম্পর্কিত নয়। খবর হলো, মোবারক হোসেন মন্ত্রী থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করেছেন। দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। সরকার এই সমস্ত অভিযোগ তদন্তের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করেছেন। মন্ত্রীর পাসপোর্ট আটক করা হয়েছে এবং তার দেশ ত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জমাট খবর। বিশেষ প্রতিবেদকের নেওয়া ইন্টারভিউ ছাপা হয়েছে। প্রতিবেদক: আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি? মোবারক হোসেন:
48 ঘন্টা পরে আপনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন? প্রতিবেদক: খবর শোনার পরপর আপনার মনের অবস্থা কি হয়েছিল? মোবারক হোসেন: বিস্মিত হয়েছিলাম। প্রতিবেদক: দুঃখিত হননি? মোবারক হোসেন: দুঃখিত হবার কারণ ঘটেনি। মন্ত্রিত্ব এমন কোনো লোভনীয় কিছু না। প্রতিবেদক: মন্ত্রিত্ব লোভনীয় না হতে পারে, কিন্তু শোনা যাচ্ছে আপনার বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ আনা হয়েছে। তদন্ত হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হতে পারে। মোবারক হোসেন: হতে পারে বলছেন কেন? অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হওয়াটাই কি অবশ্যম্ভাবী নয়? প্রতিবেদক: আপনার কি ধারণা অভিযোগ প্রমাণিত হবে? মোবারক হোসেন: অভিযোগ কি তাই এখনো জানি না। জানলে বুঝতে পারতাম অভিযোগ প্রমাণিত হবে কিনা। প্রতিবেদক: আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে, এটা কি সত্য? মোবারক হোসেন: সত্য নয়। আমার পাসপোর্ট আমার সঙ্গেই আছে। সঙ্গে না থাকলেও কোনো ক্ষতি ছিল না। এই মুহূর্তে দেশের বাড়ি যাবার আমার কোনো ইচ্ছে নেই। প্রতিবেদক: বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার ব্যাখ্যা কি? মোবারক হোসেন: ভুল বোঝাবুঝি হয়েছে, এর বেশি কিছু না। প্রতিবেদক: আপনি রাজনীতি থেকে অবসর নেবার কথা ভাবছেন, এটা কি সত্যি? মোবারক হোসেন: আমি নিজে কি ভাবছি না ভাবছি তা আমার চেয়ে সাংবাদিকরা বেশি জানেন বলে সবসময় লক্ষ্য করেছি। কাজেই কিছু বলতে চাচ্ছি না। ইন্টারভিউ এখানে শেষ হলেও স্টোরি শেষ না। প্রতিবেদক এরপরেও কিছু লিখেছেন, যেমন প্রাক্তন মন্ত্রী মহোদয়কে সাক্ষাৎকার গ্রহণকালে খুব হাসি খুশি দেখাচ্ছিল। যদিও এই আপাত খুশির পুরোটাই যে অভিনয় তা বুঝতে কষ্ট হচ্ছিল না। কারণ এই প্রতিবেদক জানতে পেরেছেন রাজনৈতিক সংকটের পাশাপাশি প্রাক্তন মন্ত্রী মহোদয়ের পারিবারিক জীবনেও সংকট দেখা যাচ্ছে। তার একমাত্র পুত্র দীর্ঘদিন যাবৎ নিখোঁজ। ব্যাপক অনুসন্ধানেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্রাক্তন মন্ত্রী মহোদয়কে তার পুত্র সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বিরক্ত প্রকাশ করে বলেন, নিতান্ত ব্যক্তিগত বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলবো না। প্রাক্তন মন্ত্রী মহোদয়ের স্ত্রীও গুরুতর অসুস্থতার কারণে সম্প্রতি গুলশানের এক ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। মন্ত্রীর একমাত্র কন্যাও মানসিকভাবে অসুস্থ। তিনি দীর্ঘদিন যাবৎ একজন মনোরোগ বিশেষজ্ঞের চিকিৎসাধীন। জানা গেছে তার অসুস্থতা সম্প্রতি আরও বৃদ্ধি পেয়েছে। খবরের কাগজের কোনো খবর দ্বিতীয়বার পড়া যায় না। এটাই আমি দ্বিতীয়বার পড়লাম। দ্বিতীয়বার পড়ে মনে হলো প্রতিবেদক সাক্ষাৎকারে বিশেষ সুবিধা করতে পারেননি। মোবারক হোসেন সাহেব তাকে কোণঠাসা করে ফেলেছিলেন। সেই শোধ তিনি নিয়েছেন কন্যার অসুস্থতার খবর দিয়ে। সত্যের সঙ্গে খানিকটা মিথ্যা চুকিয়ে দিয়েছেন। 10টি সত্যের সঙ্গে একটি মিথ্যা মিশিয়ে দাও, দেখবে মিথ্যাটি সত্য বলে মনে হবে। কেউ এই মিথ্যা আলাদা করতে পারবে না। কিন্তু 10টি মিথ্যার সঙ্গে যদি একটি সত্য মিশাও, তাহলে কিন্তু সত্য সত্যই থাকবে, মিথ্যা হবে না। এটা আমার বাবার বাণী নয়, এটা আমার নিজের কথা। এটা এখনো পরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা শেষ হলে আমি যদি পুরোপুরি নিশ্চিত হই, তাহলে লিখে ফেলা যাবে। মোবারক হোসেন সাহেবের বাড়িতে একবার যাওয়া যায়। কখন যাব বুঝতে পারছি না। সবচেয়ে ভালো হয় গভীর রাতে উপস্থিত হলে। রাত 10টায় কোনো বিশিষ্ট মানুষের বাড়িতে গেলে সম্ভাবনা প্রায় 100 যে বলা হবে এত রাতে উনি কারো সঙ্গে দেখা করেন না। 11টার দিকে গেলে বলা হবে উনি ঘুমিয়ে পড়েছেন। কিন্তু রাত 1টায় উপস্থিত হলে সম্ভাবনা প্রায় 90 যে বিশিষ্ট ব্যক্তি উদ্বিগ্ন মুখে উঠে আসবেন। কাজেই গভীর রাতের দিকে যাওয়াই ভালো। আমি পাঞ্জাবি গায়ে দিলাম। বড় ফুপার অফিসে যাব। মাসের 1 তারিখ। টাকাটা নিয়ে আসা দরকার। টাকা পেলে এ মাসেও ফুপার বাড়িতে যাব না। ফুপা অফিসে ছিলেন।
আমাকে দেখে বিরস গলায় বললেন, এসো এসো, মনে মনে তোমাকেই এক্সপেক্ট করছিলাম। আমি বললাম, টাকা নিতে এসেছি ফুপা। ফুপা বললেন, বুঝতে পারছি, টাকার কথা সবারই মনে থাকে। সংসার ত্যাগী সাধু সন্ন্যাসীদের সবচেয়ে বেশি মনে থাকে। বসো, চা খাও। আমি বললাম, আপনার সামনাসামনি বসবো না খানিকটা দূরে বসবো? ফুপা বললেন, সামনেই বসো। আপনি ভালো আছেন তো ফুপা? ফুপা বললেন, ভালো আছি। বাসার অন্য সবাইও ভালো আছে, কাজেই সামাজিক প্রশ্ন উত্তর পর্ব শেষ। চা কি দিতে বলবো? আমি বললাম, কফি দিতে বলুন। বড় দরের কোনো অফিসারের কাছে গেলে কফি খেতে ইচ্ছে করে। ফুপা বললেন, ইচ্ছে করলেও খেতে পারবে না, কফি নেই। আমি বললাম, বেশ, তাহলে চা। ফুপা চায়ের কথা বললেন। তার সেক্রেটারিকে বললেন খানিকক্ষণ ব্যস্ত থাকবেন, কেউ যেন না আসে। ফুপার মুখ থেকে বিরস ভাবটা কেটে যেতে শুরু করেছে। ফুপা বললেন, হেমো। জি স্যার। ফুপা ভুরু কুঁচকে বললেন, স্যার বলছো কেন? তোমার উদ্ভট ধরনের রসিকতা আমার সঙ্গে কখনো করবে না। আমি তোমাকে গোটা দশেক প্রশ্ন করব, তুমি হ্যাঁ এবং না এর মধ্যে জবাব দেবে। আমি বললাম, সব প্রশ্নের জবাব তো ফুপা হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যায় না। ফুপা বললেন, আমি এমনভাবে প্রশ্ন করব যেন হ্যাঁ এবং না দিয়ে জবাব দেওয়া যায়। আমি বললাম, ফুপা, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ কিংবা না দিয়ে জবাব দিলেও জবাব সম্পূর্ণ হয় না। যেমন আমি এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি, যার জবাব হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া সম্ভব, কিন্তু জবাব হয় না। ফুপা বললেন, উদাহরণ দাও। আমি বললাম, যেমন ধরুন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে যেমন চুরি করতেন এখনো কি করেন? এর উত্তর কি হ্যাঁ এবং না দিয়ে হবে? আপনি যদি বলেন না, তার মানে হবে এখন আপনি চুরি করেন না ঠিকই, কিন্তু আগে করতেন। ফুপা রাগী গলায় বললেন, চুপ করো। আমি বললাম, জি ফুপা, চুপ করলাম। ফুপা বললেন, তোমার টাকা আলাদা করে রেখেছি, নিয়ে যাও। আমি বললাম, থ্যাঙ্কস। চা দিয়ে গেছে। ফুপা গম্ভীর মুখে চায়ে চুমুক দিচ্ছেন, মনে হচ্ছে ওষুধ খাচ্ছেন। অথচ চাটা ভালো হয়েছে। এসি লাগানো ঠান্ডা ঘরে বসে গরম চা খাওয়ার আনন্দই আলাদা। ফুপা বললেন, হেমো। জি। তুমি কি মিথ্যা কথা বলো? আগে কম বলতাম, এখন একটু বেশি বলি। কেন বলো? একটা পরীক্ষা করছি ফুপা। 10টা সত্যের সঙ্গে একটা মিথ্যা বলে পরীক্ষা করছি সত্যের ক্ষমতা কেমন। এক ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা। ফুপা রাগী গলায় বললেন, থামো। আমি থামলাম। ফুপা ড্রয়ার থেকে খাম বের করলেন। তিনি টাকা ঠিকই আলাদা করে রেখেছেন। খামের ওপর আমার নাম লেখা। হেমো। জি। মিথ্যা বলবে না, যা জিজ্ঞেস করব সত্যি জবাব দেবে। তুমি আমার বাড়িতে যাওনি ঠিকই, কিন্তু আমার ধারণা বাদল এর মধ্যে কয়েকবার তোমার সঙ্গে দেখা করেছে। সত্যি না মিথ্যা? আমি বললাম, আংশিক সত্য। কয়েকবার আসেনি, একবার এসেছে, তবে বেশিক্ষণ ছিল না, অল্প কিছু সময় ছিল। ফুপা বললেন, আমার ধারণা এই আধা ঘন্টায় তুমি তাকে গাছ বিষয়ক কোনো বক্তৃতা দিয়েছ। আমি বললাম, আপনার ধারণা সত্যি। আমি গাছের রোগ নিরাময়ের ক্ষমতার কথা ওকে বলেছি। আফ্রিকান জুলু জাতির মধ্যে এক ধরনের নিয়ম প্রচলিত, গুরুতর অসুস্থ কোনো মানুষ শেষ চিকিৎসা হিসেবে
স্বাস্থ্যবান কোনো গাছকে জড়িয়ে ধরে দিনের পর দিন পড়ে থাকে। তাদের ধারণা এতে গাছ তাকে জীবনী শক্তি দেয়। প্রায় সময়ই দেখা যায় স্বাস্থ্যবান গাছটা রোগগ্রস্ত হয়, মানুষটা সেরে ওঠে। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমিও তাই ধারণা করেছিলাম। ও আইডিয়া পেয়েছে তোমার কাছ থেকে। কয়েকদিন ধরেই দেখছি ও আমাদের বাড়ির পেছনের আম গাছটা জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম এসব কি, জবাব দেয় না, হাসে। আমি বললাম, ওর তো কোনো অসুখ বিসুখ নেই, শুধু শুধু গাছ জড়িয়ে ধরে আছে কেন? ফুপা বললেন, অসুখ বিসুখ নেই বলছো কেন? ওর অসুখ ওর মাথায়, ওর ব্রেন ডিফেক্ট। আমি নিচু গলায় বললাম, ব্রেন ডিফেক্টের ক্ষেত্রে গাছের চিকিৎসায় লাভ হবে কিনা কে জানে। কাজ হলে একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে। দেখা যাবে বাদল সুস্থ হয়ে গেল, কিন্তু গাছটার হয়ে গেল ব্রেন ডিফেক্ট। ফুপা বললেন, হেমু, তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? জি না ফুপা, আমি সিরিয়াসলি ভাবছি গাছের ব্রেন ডিফেক্ট হয় কিনা। যদি হয় তাহলে গাছ কি করে? ফুপা বললেন, তোমার কাছে আরেকটা প্রপোজাল দিচ্ছি। আমি বললাম, দিন। উনি বললেন, তুমি এই মেস ছেড়ে দিয়ে অন্য মেসে যাও, যাতে বাদল তোমাকে খুঁজে বের করতে না পারে। 500 বদলে আমি তোমাকে 1000 টাকা করে দেব। শুধু তাই না, আই উইল রিমেন এভার গ্রেটফুল। ছেলেটাকে তোমার ইনফ্লুয়েন্স থেকে বাঁচাতে হবে। সবচেয়ে ভালো হতো যদি তোমাকে সারিয়ে তোলা যেত, এতে সমাজের একটা উপকার হতো। আচ্ছা, তুমি কি বিয়ে টিয়ে করে সংসারী হবার কথা ভাবো? আমি বললাম, প্রায়ই ভাবি। ফুপা বললেন, তাহলে বিয়ে করে ফেলো। বিয়ের যাবতীয় খরচ আমি দেব। একটা শিক্ষিত মেয়ে বিয়ে করো, আমি মেয়েটার জন্য ছাড় দেব। ধীরে সুস্থে তোমরা আলাদা সংসার শুরু করবে। আমি বললাম, প্রস্তাব খুবই লোভনীয় মনে হচ্ছে ফুপা। ফুপা বললেন, আমি যে শুধু প্রস্তাব দিচ্ছি তাই না, আই মিন ইট। তোমার যে একজন পরিচিত মেয়ে আছে, রূপা, ও কি তোমাকে বিয়ে করতে রাজি হবে? আমি বললাম, হ্যাঁ, আছে। ফুপা বললেন, দেন কল হার, আস্ক হার। ফুপা টেলিফোন সেট এগিয়ে দিলেন। আমি হালকা গলায় বললাম, এত তাড়া কিসের ফুপা? ফুপা বললেন, তাড়া আছে, তুমি টেলিফোন করো। আমার সামনে কথা বলতে তোমার যদি অস্বস্তি বোধ হয়, আমি উঠে যাচ্ছি। আমি বললাম, আপনাকে উঠতে হবে না। রূপাকে পাওয়া গেল। আমি গম্ভীর গলায় বললাম, কেমন আছো রূপা? সে অনেকক্ষণ কোনো কথা বলল না। হ্যালো রূপা। বলো, শুনছি। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। কি রকম ভালো? বেশ ভালো। তুমি হঠাৎ এতদিন পর টেলিফোন করলে কি মনে করে? জরুরি কাজে টেলিফোন করলাম। আমার সঙ্গে তো কোনো জরুরি কাজ থাকার কথা না। আমি বললাম, রেগে রেগে কথা বলছো কেন রূপা? রূপা বলল, রেগে রেগে কথা বলার কারণ আছে বলেই রেগে কথা বলছি। তুমি তোমার আস্তানা আবার বদলেছ। পুরানো ঠিকানায় খোঁজ নিতে গিয়ে আমি হতভম্ব। তুমি যে ঘরে থাকতে সেখানে গুন্ডা ধরনের এক লোক লাল রঙের একটা হাফ প্যান্ট পরে শুয়েছিল। আমি তো হতভম্ব। কি যে ভয় পেয়েছিলাম। তোমার কি উচিত ছিল না আমাকে ঠিকানার বদলের ব্যাপারটা জানানো? আমি বললাম, অবশ্যই উচিত ছিল। রূপা বলল, তোমার কি উচিত ছিল না আমার জন্মদিনে আসা? আমি রাত 11টা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করেছি। থাকে সব, এখন তোমার জরুরি কথা বলো। আমি বললাম, রূপা, তুমি কি বিয়ের কথা ভাবছ? রূপা অবাক হয়ে বলল, কি বললে?
তুমি বিয়েটের কথা ভাবছো নাকি? পরিষ্কার করে বলো কি বলতে চাও। আমি বললাম, জানতে চাচ্ছিলাম আমি যদি তোমাকে বিয়ের কথা বলি তুমি কি রাজি হবে? অল্প কথায় উত্তর দাও, কুইজ ধরনের প্রশ্ন, হ্যাঁ অথবা না। রূপা শীতল গলায় বলল, তোমার এ জাতীয় রসিকতা আমার ভালো লাগে না। তুমি যে ধরনের জীবনযাপন করো তাতে এই ধরনের রসিকতার হয়তো কোনো গুরুত্বপূর্ণ স্থান আছে, আমার জীবনে নেই। তুমি নানান ধরনের এক্সপেরিমেন্ট তোমার জীবন নিয়ে করতে পারো, আমি পারি না। আমি বললাম, তুমি আসল প্রশ্নের উত্তর দাওনি। রূপা বলল, সত্যি যদি উত্তর চাও তাহলে বলছি। তুমি চাইলে আমি রাজি হব। আমি জানি তা হবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল, তারপরেও রাজি হব। আমি যে রাজি হব এটাও কিন্তু তুমি জানো। আমি বললাম, আচ্ছা রূপা, তাহলে রাখি, কেমন? টেলিফোন নামিয়ে রেখে করুণ চোখে ফুপার দিকে তাকালাম। ফুপা বললেন, মেয়ে কি বলল? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, হেসে ফেলল, এখনো বোধহয় হাসছে। আপনার কথায় টেলিফোন করতে গিয়ে আমি একটা লজ্জার মধ্যে পড়লাম। রূপা এমনভাবে হাসছে যেন পাগলের প্রলাপ শুনল। ফুপা, আজ উঠি। ফুপা ক্লান্ত গলায় বললেন, আজ কত তারিখ? আমি বললাম, আজ হলো 22 চৈত্র। ফুপা বললেন, বাংলা তারিখ দিয়ে কি করব, ইংরেজিটা বলো। আমি বললাম, এপ্রিলের 5 তারিখ। ফুপা বললেন, দিন তারিখ সব কি মুখস্থ থাকে? আমি বললাম, সব দিন থাকে না, আজকেরটা আছে। আজ পূর্ণিমা, প্রতিপাদ শুরু হবে। ফুপা বললেন, প্রতিপাদ ব্যাপারটা কি? ব্যাপারটা কি বলতে যাচ্ছিলাম, তার আগেই ফুপা আমাকে থামিয়ে দিলেন। বিরক্ত মুখে বললেন, তুমি যাও, পূর্ণিমা দেখো গিয়ে, ভালো করে দেখো। আসলেই অনেকদিন পূর্ণিমা দেখা হচ্ছে না। জ্যোৎস্না রাতে পথে বের হলেই পূর্ণিমা দেখা যায় না, তার জন্য দীর্ঘ প্রস্তুতি লাগে। পূর্ণিমা দেখতে হলে শরীর হালকা করতে হয়। সারাদিন কখনো গরু ভোজন করা যাবে না, অল্প আহার, ফলমূল, দুধ। দিনে কখনো চোখ মেলা যাবে না। সূর্যলোক দেখা বা গায়ে রোদ লাগানো পুরোপুরি নিষিদ্ধ। চাঁদ আকাশের মাঝামাঝি পর্যন্ত উঠলে তবেই চোখ মেলা যাবে। তবে তার আগে বরফ শীতল পানিতে গোসল করে নিতে হবে। পূর্ণিমা দেখতে হবে বনে গিয়ে। আশেপাশে ইলেকট্রিকের আলো, কুপির আলো বা মোমের আলো কিছুই থাকবে না। জ্যোৎস্না দেখা যাবে, তবে চাঁদের দিকে একবারও তাকানো যাবে না। সঙ্গে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকতে পারবে না। এমন কঠিন নিয়মকানুনে এখনো জ্যোৎস্না দেখা হয়নি। তাছাড়া এভাবে জ্যোৎস্না দেখা দুর্বলচিত্ত মানুষের জন্য নিষিদ্ধ। এরা সৌন্দর্যের এই রূপ সহ্য করতে পারে না, প্রচণ্ড ভাবাবেশ হয়, যার ফল হয় সুদূর প্রসারী। জ্যোৎস্নার অলৌকিক জগতে একবার ঢুকে গেলে লৌকিক জগতে ফিরে আসা নাকি কখনোই সম্ভব হয় না। খুব শিগগিরই এক রাতে জ্যোৎস্না দেখতে যাব। এদিকের কাজটা একটু গুছিয়ে নেই, রফিকের সমস্যাটা মিটে যাক। মনে অশান্তি রেখে চন্দ্রস্নাত পৃথিবী দেখার নিয়ম নেই। বইটির চতুর্থ পর্ব এখানেই শেষ হলো। পঞ্চম পর্ব এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।